2034 সালের মাঝে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত করতে সরকার কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের ভুল নীতির কারণে অর্থনীতির নিম্ন সূচক বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার সকালে সংসদ অধিবেশনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সংসদের প্রথম সেশনে মোট 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিস্তারিত ভাস্কর ভাদুরীর রিপোর্টে। বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা সংসদের কার্যক্রমকে গতিশীল করতে শুক্রবারও দুই বেলা সংসদ অধিবেশন, যাতে সকাল থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2023-24 অর্থবছর শুরুতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 2001 সালে বিএনপির সময় যে মূল্যস্ফীতি ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তা আরও বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের কথা বলা হলেও দেশে ছদ্মবেশী বেকারের সংখ্যা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সর্বোপরি মাননীয় স্পিকার, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে রাজস্ব আদায়ের থেকে ব্যয় বেশি হওয়ায় অর্থনীতিতে ঘাটতি বৃদ্ধি পেয়েছে। নিম্নমুখী সূচক নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি। এজন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অর্থমন্ত্রীর বক্তব্যের পর শুরু হয় সংসদের বিল পাশ কার্যক্রম। নামাজের বিরতির আগ পর্যন্ত মোট 10টি বিল পাশ হয়, যার মাঝে উল্লেখযোগ্য ছিল নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও কুমিল্লা উন্নয়ন বিল। পাশ হয় শিল্পকলা একাডেমি ও বনশিল্প উন্নয়ন বিল। একই সাথে পাশ করা হয় আমানত সুরক্ষা, এক্সাইজ ও সল্ট অ্যামেন্ডমেন্ট বিল ও মূল্য সংযোজন বিল। শুক্রবার দুই বেলা অধিবেশন হওয়ায় সংসদের হুইপ সকল সংসদ সদস্যকে সংসদেরই মসজিদে একসাথে নামাজ ও নামাজের পর মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান। আমি আপ্যায়নের কথা বলছি, আমার বন্ধুরা সবাই বলছে মধ্যাহ্ন ভোজ, সুতরাং মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করাই হবে ইনশাআল্লাহ। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। এবং আপনাকে দাও। জাতীয় সংসদে কথা বলার যাদের যোগ্যতা আছে এমন কর্মীদেরই বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে ধারা ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে সেই ধারা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম বিক্রি অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিস্তারিত জানাবেন মাহিলা ইসলাম। আগামী 12 মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধারাবাহিকতায় শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। সকাল থেকেই ফর্ম কিনতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নারী নেত্রীরা। নিজেদের ত্যাগী ও দায়িত্বশীল দাবি করে দলের কাছে সুযোগ চান তারা। আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। আমি কি কাজ করেছি না করেছি দলের সিনিয়ররা সবাই জানেন। দল যদি আমাকে প্রয়োজন মনে করেন যে আমার দ্বারা কাজ হবে, আমি কাজ করতে পারবো, তাহলে নিশ্চয়ই দিবেন। আমাদের যে জাতিগোষ্ঠী পিছিয়ে রয়েছে তাদেরকে আমি নিয়ে কাজ করতে চাই। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সকল ক্ষেত্রে যাদের চিন্তা করার সেই অ্যাবিলিটি আছে, যারা দূরদর্শী চিন্তা সম্পন্ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। এর আগে এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্য তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মূল্যায়নের ক্ষেত্রে ত্যাগীদের বিবেচনা করা হবে। আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড যেটাই বলি আমরা,
তারা সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যে ধারায় ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ধারা সকলকে রক্ষা করতে হবে। পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক অব্যাহত আছে, যেটি গণতন্ত্রের মূল শক্তি, এটাকে অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নারী কর্মীরা কি পরিমাণে নির্যাতিত হয়েছে তার বর্ণনাও তুলে ধরেন বিএনপির এই নেতা। আগামীকাল এবং আগামী পরশুদিন, এই 3 দিন আমরা ফর্ম দেব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। শেরপুর ও বগুড়ার নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। এই মুহূর্তে সেখানে কথা বলছেন দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৭০ ভাগ ভোট, একটা বৈঠকে একটা ভোটে যারা বেশি ভোট পায় তারাই বিজয়ী হয়, যারা কম পায় তারাই পরাজিত হয়। ৫০-এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। বিজয়ী যারা হয় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। আপনারা ৮টা-১০টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকেন, সেইটা ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করে নাই। জনগণ ভোট দিয়েছে যে নোট অফ ডিসেন্ট ছাড়াই ৮৪টি ঐক্যমত, ৪৭টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি জিনিসের পক্ষে ৫ কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। ফলে প্রধানমন্ত্রী এই হার পক্ষে ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। তার অর্থ হলো আপনারা এই সংস্কারকে মেনে নিয়েছেন। তাহলে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নিলেন? আপনি বললেন আমি মানি, এখন আবার বলেন ওই অর্ডিন্যান্স বাতিল, ওই গণভোট বাতিলের জন্য আপনি আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন সে অধ্যাদেশ। আপনারা ঐক্যমত্য কমিশনে ৯ মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সব আলোচনায় কিন্তু আপনারা ছিলেন। তখন তো একটা আপত্তি করেননি, না বলেননি। রাষ্ট্রপতির সংবিধান সংস্কারের আদেশটা জারি হয়েছে ২৫ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারির ১২ তারিখে ভোট হলো। এই ৩-৪ মাসে তো আপনারা বলেননি যে রাষ্ট্রপতির আইন অবৈধ, আমরা মানি না। আপনি তো বলেননি গণ সংস্কার পরিষদ মানি না। আপনি তো বলেননি জুলাই সনদের এই সব আমরা মানি না। ৪ মাস চুপ করেছিলেন কেন? ভোট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং হলো, সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন? তাহলে আপনি কি বিচারিতা করছেন না? বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা। নির্বাচিত রাজনৈতিক সরকার আইন করে আরেকটি দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিল, যদিও এটা জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা। এই নিষিদ্ধের আইন পাশ, সরকার গঠনের পর বিএনপির অবস্থান বদল এবং আগামীর রাজনীতি নিয়ে পরস্পর বিরোধী মত বিশ্লেষকদের। নূরনবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকবারই নির্বাহী আদেশে এমনটা করার বিষয়ে একমত নয় বলে মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতারা। সরকার গঠনের 2 মাস পূর্তির আগেই এ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ পাশ করেছে বিএনপি সরকার। মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। দিল্লিতে যখন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা বৈঠক করছেন, ঢাকায় তখন বিএনপি ঘোষণা করল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এনসিপি, জামায়াত ও বিএনপি আওয়ামী লীগ প্রশ্নে এক সমান্তরালে। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে এটা আখ্যায়িত করে তারা হলো এটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আদালত আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল এরকম কোনো একটা রায় বা সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি। এটা আর্টিকেল 38 রাজনীতি
সংগঠন করার যে অধিকার, যেটার সঙ্গে এই সিদ্ধান্তটা, এই বিলটা হলো এটা সাংঘর্ষিক। বিল আকারে সংসদে উত্থাপন করে এবং পাশ করা এটা বিএনপি এটা সঠিক করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের যে পলিটিক্যাল স্পিরিট আপনার আওয়ামী লীগের গণহত্যার ব্যাপারে এবং দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে, সেটার কন্টিনিউয়েশন আমি মনে করি যে নতুন সরকার করলেন আর কি। বিএনপি, জামাত, এনসিপি তারা প্রত্যেকে এক কাতারে এসে দাঁড়িয়েছেন যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হয়ে উঠেছে। জামায়াতকে 2024 সালে তৎকালীন সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করে। তার বিরোধিতায় সরব ছিল বিএনপি। বহুদলীয় গণতন্ত্রের চর্চা কিংবা বিএনপির রেইনবো নেশনের আশ্বাস তাহলে শেষ পর্যন্ত কি কথার কথাই? দেশের রাজনীতিতে আগামী দিনে অনিশ্চয়তা, সংঘাত অপেক্ষা করছে বলেও কারো কারো মত। আওয়ামী লীগ আমাদের দেশের কমপক্ষে 1/3 মানুষের তারা প্রতিনিধিত্ব করে। কাজে 1/3 মানুষকে যদি রাজনীতির বাহিরে রেখে এটা কোনো দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা কার্যকর হতে পারবে না। এটার ভবিষ্যৎটা এটা মসৃণ হবে না। একবার যদি এই ধরনের দল নিষিদ্ধের কার্যক্রম শুরু হয়, তাহলে ভবিষ্যতে কি কখনো যদি পরিবর্তন হয়, বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, তখন কি অন্য কোনো দলকে, যারা আজকে ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, তাদেরকে, এবং আমরা জানি যে 5ই আগস্টের কয়েকদিন পূর্বে জামাতকেও নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই বিতর্কটা চলবে, চলমান থাকবে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে না করার মধ্যে দিয়ে নির্বাচনী রাজনীতিতে বিএনপি লাভবান হবে। উপমহাদেশের রাজনীতিতে বৃহৎ কোনো দলকে নিষিদ্ধ করা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও নজির নেই। গেল বছর নেপালেও জেনজি ঝড়ে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সেখানে তার দল কমিউনিস্ট পার্টি অব নেপালকে নিষিদ্ধ করেনি জেনজির সরকার। তবে সেখানে আন্দোলনে ব্যাপক নিধনযজ্ঞ করেনি পতিত শক্তি। সরকার 71, ঢাকা। প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 7 শিশুর মৃত্যুর খবর। প্রতিবেদনে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1187 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 642 জনের। অধিদপ্তরের তথ্যানুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 143 শিশুর মৃত্যু হয়েছে, আর হামে মারা গেছে 23 শিশু। এদিকে চলতি বছরে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এখন পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়েছে মোট 2241 শিশু, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 8251। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা 5801। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী মৃত্যুর হার বাড়ছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলেই মারা গেছেন 150 শিশু। দিন দিন বাড়ছে উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যাও। এমন দুর্যোগের মধ্যেও হাসপাতালে পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা হয়নি। যদিও চিকিৎসকরা বলছেন তারা চেষ্টা করছেন সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করার। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে রোগী আসছে রাজশাহী মেডিকেলে। সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এই হাসপাতালে হাম উপসর্গে 136 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গেল 10 দিনে হাসপাতালটিতে হাম উপসর্গে 16 জন রোগীর মৃত্যু হয়েছে, আর নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন শতাধিক। হামের যে
পরীক্ষা, এই পরীক্ষাটি যেহেতু আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব নয়, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে প্রতিনিধি টিম স্যাম্পল গ্রহণ করে এবং সেখান থেকে ঢাকাতে পাঠানো হয়, সেখান থেকে রিপোর্টটি আসে। তো এটি একটি সময় সাপেক্ষ বিষয়, আমরা এটি নিয়ে কাজ করছি। এদিকে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সক্ষমতা বাড়িয়েছে হাসপাতালে শিশু বিভাগ। তবে বর্তমান শিশু ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। তাই বাধ্য হয়ে সাধারণ রোগীদের সাথে রেখে হাম উপসর্গের রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। কমন বেডে আছে এই কারণেই যে আপনার ওইখানে অক্সিজেন অতটা নাই আর কি ভালো। তো যে রোগীটা মানে সিভিয়ার মারাত্মক, তার অক্সিজেন তো বেশি লাগছে। হ্যাঁ, ওরা তো আইসিইউর জন্য অবশ্য কল দেওয়া আছে হয়তো বা, কিন্তু অক্সিজেনও তো বেশি লাগছে, তাকে বেশি অক্সিজেন দিতে হবে। তখন আমরা ওই যে সেন্ট্রাল লাইনে যেখানে পোর আছে, অক্সিজেনের পোর যেখানে আছে সেখানে ওই রুগীটাকে নিয়ে এসে রাখছি। এটাই হচ্ছে কারণ। হাম উপসর্গ ও আক্রান্ত শিশুদের জন্য 12টি আইসিইউ বেড, একটি আইসোলেশন ওয়ার্ড ও 2টি ওয়ার্ডে কর্নার করে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তবে আইসিইউ এর সংকট কাটিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ। আইসিইউ সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট আমরা অনেক সময় দিতে পারি না এবং অনেক সময় এটাকে অপেক্ষমান রাখতে হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে 48 জনে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। খুলনার রূপসার আইজগাতিতে নিজের মাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে আটক হয়েছে নাদিম নামে এক ব্যক্তি। এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল 7টার দিকে ঘটনা ঘটলেও সকাল 10টার দিকে তারা টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে নাদিমকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলে নাদিম তার মা নিম্নির কাছে মাদকের জন্য টাকা চেয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ সকাল 7টায় টাকা চাওয়াকে কেন্দ্র করেই কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করে নাদিম, পরে শিলপাটার নোড়া দিয়ে একের পর এক আঘাত করলে নিম্নি মারা যায়। অভিযুক্ত নাদিমকে আটক করেছে পুলিশ। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কাটেনি জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মামুন হোসাইন। রাজধানীর পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজন মতো তেল মিলছে না। অতিরিক্ত চাপ ও সীমিত সরবরাহের কারণে পাম্পগুলোতে লম্বা হচ্ছে অপেক্ষায় থাকা লাইন, সাথে বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। 7টার সময় আসছি, এখন পাচ্ছি 10টার সময়। 4 ঘন্টা, 6:30টার সময় বেরোইছি, 6:30টার থেকে লাইনে দাঁড়ায় আছি। 4-5 ঘন্টা বসে যদি তেল নেই, বাড়তি মানুষ পাম্প কর্তৃপক্ষ এসে যদি বলে যে পাম্পের পরিচয় দিয়ে তেল নেয়, তখন তো এটা আমরা কিছু করতে পারবো না। দীর্ঘ লাইনের কারণে অনেক চালক নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছেন না। এতে টান পড়ছে তাদের আয় রোজগারে। কি করবো, এটা তো আমাদের ভোগান্তি। সাধারণ ভোক্তার কোনো দাম নাই, তো নিতেই হচ্ছে যত কষ্টই হোক না কেন। প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করার পরে এখন হয়তো বা বাজে 10টার মতো, তো এখন হচ্ছে পাম্প পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। জ্বালানি তেলের সংকট দ্রুত দূর করার অপেক্ষায় মানুষ। মামুন হুসাইন, 71, ঢাকা। পাম্প থেকে জ্বালানি তেল কেনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ বাড়ছে। পর্যাপ্ত তেল না পেয়ে গ্রাহকদের অভিযোগ, তেল দেয়ার সময়সূচি ও ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম হচ্ছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম থাকায় এমন ভোগান্তি। এদিকে ডিজেলের অভাবে সাগরে যেতে পারছে না বহু জেলে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। বরিশালের ফিলিং স্টেশনগুলোতে এখনও রোটেশন পদ্ধতিতে জ্বালানি তেল দেয়া হচ্ছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল কম দেয়ায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। তেল সবসময় 15-20টা সর্বোচ্চ লাগে, সেটা যদি 5টা তেল পাই, 5টা তেল দিয়ে তো আমাদের কাজ হয় না, তাহলে আমাদের না খাই থাকা লাগে। আগে তেল কম ছিল, কম পাইছি, তার জন্য 200 টাকা করে দিছে। এখন তেলের সংকট নাই, তার জন্য 500 টাকা করে দিতেছি। দিনাজপুরে পাম্প মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুত, খোলা বাজারে বিক্রি ও সিন্ডিকেটের অভিযোগ করছেন ক্রেতারা। তবে পাম্প কর্তৃপক্ষ খোলা বাজারে অবৈধ তেল বিক্রির দায় দিচ্ছেন বাইকারদের। আবার ট্যাঙ্কি ভর্তি, আবার 2 লিটার শর্ট হলে সঙ্গে সঙ্গে ভর্তি করে ফেলে। এটা একটা ব্যাক ফ্যাক্টর একটা আর কি। মানিকগঞ্জে 15টি ফিলিং স্টেশন থাকলেও তেল সরবরাহ করছে 2 থেকে 3টি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেউ কেউ তেল পেলেও না পেয়েও ফিরছেন অনেকে। আজকে আসছি প্রায় 2-3-2.5 ঘন্টা বসে রয়েছি, কালকে 4 ঘন্টা বসে রাখছিলাম, তেল পাই। অনেকে বেশি নিচ্ছে, একবার স্যার একাধিকবার নিচ্ছে তেল। টোকেন বাণিজ্য করে না,
টোকেন দেয়, টোকেন এর বিনিময়ে টাকা নেয়। কুমিল্লার পেট্রোল পাম্পেরও একই দশা। বিক্রেতারা বলছেন ডিপো থেকে চাহিদা অনুযায়ী মিলছে না তেল, তাই সরবরাহ পাবার কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। এদিকে চুয়াডাঙ্গায় ডিলাররা বলছে ডিজেলের কোনো সংকট নেই। যদিও কৃষকদের অভিযোগ, গ্রাম থেকে শহরে এসে সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় তেল পাওয়া যায় না। গ্রামে তেল দেন, সাধারণ চাষিরা উপকৃত হবে। কৃষকদের স্বার্থে প্রতি জনপ্রতি আমরা 5 লিটার করে তেল দিচ্ছি। ডিজেল সংকটে গত 15 দিন ধরে পটুয়াখালীর কলাপাড়ায় আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে ঘাটে বসেছিল অধিকাংশ ট্রলার। গত 4 দিন আগে ডিজেল সরবরাহ করে কিছু ট্রলার সমুদ্রে যাত্রা করলেও অধিকাংশ এখনো সাগরে যেতে পারেনি। আমরা 4-5 দিনও নামতে পারিনি তেলের সংকটে। বোটে সাগরে যাইতে পারে না, ডিজেল নাই। মেহেরপুরে রাত থেকে লাইন দিয়ে 9 থেকে 10 ঘন্টা পর মিলছে 500 টাকার পেট্রোল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে নেই জ্বালানি তেল। প্রায় সব ফিলিং স্টেশন সকাল থেকে বন্ধ। শান্তা ইসলাম, 71। হরমুজ প্রণালী অতিক্রম করছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজের কর্মকর্তারা টেলিফোনে জানিয়েছেন, ইরান, আমেরিকা, ইসরায়েলের সংঘাতপূর্ণ পরিস্থিতি এখন শান্ত থাকলেও হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ রেখেছে ইরান। এর মধ্যেও হরমুজ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সবসময় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে জাহাজটি সচল রাখা হয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গত 2রা ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে 27 ফেব্রুয়ারি কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। পরদিনই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের শুরু হলে পারস্য উপসাগরে আটকে পড়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটি। পরে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় জাহাজটিকে। বর্তমানে সৌদি আরব থেকে সারবোঝাই জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে আসার অপেক্ষায় আছে। লোড করেছি, করে এখন জাহাজ নাও হেডিং টুয়ার্ডস স্টেট অফ হরমুজ। হরমুজের 50-60 মাইল দূরে যে আবার স্টপ হবে। মিনহল আপনারা ডেভেলপার দেখতে পাচ্ছেন যে সিজফায়ার হয়েছে, শুধু ক্লিয়ারেন্সটা হরমুজ ক্লিয়ার করলে মিনহল আমি চিঠি পেয়ে গেলে আমি স্ট্রেট ওয়ে বের করে নিয়ে যাব। হরমুজ প্রণালীতে উত্তরে ইরান ও দক্ষিণে ওমানের পাশ দিয়ে বের হওয়ার প্যাসেজ থাকলেও বর্তমানে জাহাজটি ইরানের পাশ দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ইরানের সহযোগিতা নিয়ে হরমুজ পার হয়ে জাহাজটি তার পরবর্তী গন্তব্য ফুজাইরা বন্দরে পৌঁছাতে পারবে আশাবাদ সমুদ্র পরিবহন বিশেষজ্ঞদের। বাংলার জয়যাত্রা আশা করি আমরা 20 থেকে 24 ঘন্টার মধ্যে উনি হরমুজ প্রণালী পার হয়ে ওনার নেক্সট ডেস্টিনেশন হলো ফুজাইরা। প্রবাবলি আমার মনে হয় ওখানে বাংকারিং করবেন, সেই জন্য ওদের যাত্রা। আমরা আগামী 24 ঘন্টার জন্য আমরা সবাই আশা করি যেন নিরাপদভাবে বাংলার জয়যাত্রা ওখান থেকে বেরিয়ে আসতে পারে, কারণ বাংলাদেশে এই একটা জাহাজেই এই হরমুজ প্রণালীতে আটকানো। রাষ্ট্রায়ত্ত জাহাজটির ক্রুরা সব প্রতিবন্ধকতা পার হয়ে নিরাপদে দেশে ফিরবেন এমন আশাবাদ সবার। হরমুজ প্রণালীর মাধ্যমে যেন এই জাহাজটা সঠিকভাবে যেন বেরিয়ে আসতে পারে, সেটাই আমরা কামনা করছি। আমরা মনে করছি বাংলাদেশ সরকারের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। বর্তমানে হরমুজ সংকটের কারণে পারস্য উপসাগরে একমাত্র আটকে থাকা বাংলাদেশি জাহাজ বিএসসির এমভি বাংলার জয়যাত্রা। এতে মোট 31 জন ক্রু রয়েছেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। পরিবহন খরচের চাপ আর সরবরাহ সংকটে চট্টগ্রামের বাজারে আবারও বাড়তি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে সবজি, মাছ, মুরগি ও গরুর মাংসের দামে ঊর্ধ্বগতি। তবে কিছুটা স্বস্তি মুদি বাজারে। স্থিতিশীল রয়েছে ডিমের বাজার। আর গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ, আদা, রসুনের দামও কম। তবে ভোজ্য তেলের সরবরাহ নিয়ে অস্বস্তি রয়েছে বিক্রেতাদের। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। পরিবহন খরচ বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। নগরীর বিভিন্ন বাজারে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বাড়ায়
দামের এই ঊর্ধ্বগতি। বাজারে ঝিঙ্গা 140 টাকা, কাকরোল 160, বরবটি 100, শশা 100 টাকায় বিক্রি হচ্ছে। শীতকালেও অনেক দাম, এখনো অনেক দাম আছে। আমরা তো এভাবে চলতে হচ্ছে, কিনতে হচ্ছে, এভাবে কিনতেছি। গাড়ি ভাড়া বেশি, গাড়ির সংখ্যা একটু কম, সেই জন্য একটু বেশি 210 টাকা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। যে সবজিগুলো গত সপ্তাহে আমরা 80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছি, এই সপ্তাহে সবগুলো 10 টাকা 20 টাকা সবগুলাই বাড়তি। এদিকে বৈরী আবহাওয়া ও জ্বালানি সংকটের কারণে সাগরের ট্রলার কম যাওয়ায় কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এতে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। তেলের সংকটের কারণে ওই মানে বাইরের সাইড থেকে গাড়ি আপনার চট্টগ্রাম শহরে ঢুকতে পারতেছে না। যারা এটা উৎপাদন করে বা যারা এটা ধরে সেখান থেকে যদি একটা ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে যদি নিয়ে আসতে পারে যেখানে ভোক্তারা কিনে, তাহলে দামটা কম হবে, কন্ট্রোলে থাকবে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1050 টাকায়। বাড়তি রয়েছে মুরগির বাজারও। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 থেকে 410 টাকায় এবং ব্রয়লার 190 টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 750 টাকায়। যে অবস্থা দেখা যাচ্ছে সামনে আরো বাড়বে, কেন আপনার সার্মিকে তখন গরু আসতেছে, মানে গাড়ি ভাড়াতে একটু বাড়তি। রমজান ঈদের পর থেকে দাম বাড়তি দিকে এখনো কমে নাই। যেখানে ফার্ম মুরগি কিছুটা কমছিল, আজকে আবার 1 কেজি 10 টাকা 12 টাকা বাড়ে গেছে। তবে ডিমের দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন ও আদার দাম কিছুটা কমেছে। তবে ভোজ্য তেলের সরবরাহের কিছুটা সংকট রয়েছে বলে জানান দোকানিরা। ভোজ্য তেল বিভিন্ন সরবরাহকারী যারা আছে তারা কিন্তু বাজারে কোনো প্রোডাক্ট দিচ্ছে না। আর রসুন 140, 135, 30 এইভাবে। তারপরে পেঁয়াজের দাম তো 20 টাকা থেকে শুরু করে 26, 27, 28। ক্রেতারা বলছেন, একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। এই যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশে তেলের যে ক্রাইসিস, এই তেলের ক্রাইসিসের কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছি। সবজিতে বাড়তি চাপ, মাছের দামও ঊর্ধ্বগতি। তবে কিছু পণ্যে স্বস্তির আভাস। তবুও কার্যকর বাজার মনিটরিং ছাড়া এই অস্থিরতা কবে থামবে সেই প্রশ্নই এখন ক্রেতাদের মুখে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি কালচার সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। ঢাবির মল চত্বরে ছাতিম গাছ রোপণ এবং পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় র্যালি, সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সবার প্রতি আহ্বান জানান। আমরা শুধু না, সরকারি থেকে পদক্ষেপ গ্রহণ করছে। সরকার চায়, পৃথিবী সবাই চায়। আমরা আশা করি আমাদের এই নিজের এলাকা, নিজের শরীর যেমন পরিষ্কার রাখবো, তেমনি করে আমার এলাকাটাও, আমার বাসস্থান, আমার অফিস আদালত, আমার অফিসের সারাউন্ডিংস পরিষ্কার রাখবো, গ্রিন রাখবো, যাতে করে আমরা অ্যাটলিস্ট এই ক্যাম্পাসে ঢুকলে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, বলতে পারি না আমার এখানে সবুজ ক্যাম্পাস, এখানে বাতাস দূষিত না, এখানে বাতাস কলুষিত না, এই বাতাসটা পরিষ্কার বাতাস, যে অক্সিজেন যেন আমাকে বাঁচাবে সে অক্সিজেন নিব, এখন নির্ভয় নিতে পারবো। চৈত্র সংক্রান্তি উপলক্ষে মাসব্যাপী চলা গ্রাম বাংলার লোকনৃত্য নীল নাচের দেখা মিলল ঝালকাঠিতে। নীল পূজা উদযাপনে বাহারি পোশাক আর নেচে গেয়ে শিব গৌরীর পালা গাওয়ার এই সংস্কৃতি পৃষ্ঠপোষকতার অভাবে এখন লুপ্ত প্রায়। এরপরও এর ধারাবাহিকতা ধরে রেখেছেন একদল ভক্ত। এই সংস্কৃতি ধরে রাখতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে বলে জানান তারা। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। চৈত্র সংক্রান্তির দিনটিকে শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে নীল পূজার উৎসব। ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। উৎসবের ব্যয় বহনের জন্য মাস জুড়ে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল ও অর্থ সংগ্রহ করা হয়। এ সময় দেবতা শিব ও তার স্ত্রী গৌরী এবং রাধাকৃষ্ণ সেজে গাওয়া হয় শিবের গীত। এটা তো হলে আমাদের একটা নীল পূজা, নীল নিয়া রাধাকৃষ্ণ শিবগৌরী নিয়া আমরা বাড়িতে বাড়িতে যাই এবং আমরা গান বাজনা করি, ভক্তের মঙ্গলের জন্য আমরা ধূপ পুড়ি। আমরা ভক্তের দ্বার দ্বারে আসি,
আসার পরে কিছু আমাদের চাউল ডাল দেয়, দিয়ে তার পূজা। যারা ধনী মানুষ আছে তারা যদি সাহায্য করে, সরকার দিয়ে যদি একটা অনুদান দেয়, এই দলটা নীলের এই ঐতিহ্যটা টিকে থাকবে। আমাদের জন্য সর্বজীব এবং সর্ব মানুষের জন্য মঙ্গল করে, এটাই আমরা চাই। এই লোকসংস্কৃতি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে বলে মনে করছেন আয়োজকরা। মহাজন ব্যক্তি যারা আছে ঝালকাঠিতে এই হিন্দুদের ভিতরে, তারাও তেমন একটা মোটা অঙ্কের কোনো অনুদান দেয় না, ওই কোনো রকম কিছু দেয়, তাতে মানে এই নীলটা একদম বিলুপ্ত হয়ে যাওয়ারই পথে। অর্থাৎ যদি সরকার সুদৃষ্টিতে আমাদের দিকে একটু তাকায়, তাহলে আমি মনে করি যে হিন্দুদের এই যে ঐতিহ্য, এই নীল, এটা বিলীন হয়ে যাবে না। পুরাণ মতে এই দিনে মহাদেব, যিনি নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলে দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। আর এই পূজাকে বলা হয় নীল পূজা। হাসিবা আলী বর্ণা, ৭১। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।